বাড়িতে বউ এসেছে, নতুন বউ। সবারই নিশ্চয়ই হই হুল্লোড়ে মেতে থাকার কথা, বউকে বরণ করার কথা, নতুন বউকে নিয়ে আহ্লাদে আটখানা হওয়ার কথা। কিন্তু সেসব কিছুই হয়নি। সাত সকালে সৈয়দ বাড়িতে রমুর আগমন ছিল বিনা মেঘে বজ্রপাতের মতো। কেউ খুশি নয়, সবার মুখটা ভার হয়ে আছে। রমুর বুকটা ভার হয়ে যায়, কলিজা মুচড়ে ওঠে। মেয়েটা কাঁদতে পারে না। উর্মি তার হাতটা চেপে দাঁড়িয়ে আছে শক্ত করে। বসার ঘরে নিগুড় নিস্তব্ধ পরিবেশ। থেকে থেকে নার্গিসের কান্নার শব্দে ভারী হচ্ছে পরিবেশ। উজ্জ্বল বুঝে পায় না বাবা মায়ের এতটা রিয়াক্ট করার কি আছে। সে একটা বিয়েই তো করেছে, মার্ডার তো আর করে আসেনি। তামিম উর্মি দুজনেই নীরব। তারা জানতো রমুর আগমন সবার মাঝে বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। উজ্জ্বলের মাথা গরম হয়ে যায়। মায়ের দু হাত ঝেড়ে বলে, আমার তাকাও, আমার দিকে তাকাও। তুই ছাড় আমাকে। তোর মতন আমার মতো কি? তুই তোর কবর খুলি রে বাপ। আমার একটা মাত্র ছেলে, আমার কলিজার ধন বিপদের মুখে। কবর খুঁড়েছি মানে কি? আমি কি করেছি? তুই রাশেদ রে চিনিস না? আবুজের মতো কথা বলিস না। আমি অবুঝ? তোমরা অবুঝের মতো কাজ করছো। আমি এত কিছু জানি না। আমি শুধু আমার ছেলেকে সুস্থ স্বাভাবিক দেখতে চাই, আর কোনো ঝগড়া বিপাদ চাই না। উর্মি এগিয়ে এসে নার্গিসকে জড়িয়ে ধরে বলে, আম্মা, শুধু শুধু এসব চিন্তা কেন করছো? কেমন চিন্তা করছি? তুইও ভুলে গেলি তো চাচি তোর সাথে কি কি করেছে? ওই মহিলার মনে কতটা বিষ থাকলে তোর একের পর এক বিয়ে ভেঙে দিয়েছে, এলাকায় তোর নামে বদনাম রটিয়েছে। আম্মা, আমি ভুলিনি, কিন্তু এসব ভেবে আমাদের কাজ নেই। আমাদের ঘরের বউ যদি ঠিক থাকে তবেই হবে। নার্গিস উঠে দাঁড়ালো। অতি দ্রুত এগিয়ে এসে ধরলেন রমুর হাত। মা, তুই কথা দে, আমার ছেলেকে বিপদে ফেলবি না। রমু ঘাবড়ে যায়। তার নিজেকে মনে হচ্ছে কাঠগড়ায় থাকা আসামি। রমু একবার তাকায় উজ্জ্বলের পানে, আরেকবার তাকায় উর্মির পানে। মেয়েটা ঘাবড়ে গিয়ে মাথা নাড়ে। নার্গিস চোখের জল মুছে দৃঢ় হয়ে দাঁড়ায়। রুমু, তোর বয়স কম, নিশ্চয়ই আবেগে পড়ে উজ্জ্বলের কাছে এসেছিস। রমু মাথা নাড়ে। আবেগে আসবো কেন? উজ্জ্বল ভাই তো আমাকে এটা ওটার লোভ দেখায়নি যে আমি আবেগে আসবো। এবার তুই নিজেই বল, সৎজ্ঞানে বাড়ি ছেড়েছিস? হ্যাঁ, সজ্ঞানে বাড়ি ছেড়েছি। আমার ছেলে কি তোকে জোরাজোরি করে বিয়ে করছে? একদমই না, আমি নিজেই বিয়ের প্রস্তাব রেখেছি। তোর মা ভাই যদি কেস মামলা করে, আমার ছেলের জীবন নষ্ট করে, এসবের জন্য তুই দায়ী থাকবি। আমি আগেই বলে দিলাম। এখন যা যা বলছিস, ভবিষ্যতে এইসব কথা ভুলবি না। রমু চুপ হয়ে যায়। মনে মনে মেয়েটা ভাবে, নতুন বউ বেশে লাল শাড়ি না পরে একটা কালো শাড়ি পরা উচিত ছিল। তার আজ শোক দিবস। যেভাবে সবাই জেরা করছে সে তো আসামি। তামিম উজ্জ্বলকে চুপ থাকতে বলে। সৈয়দ শামসুল এতক্ষণে মুখ খুললেন। তিনি তার গাম্ভীর্য বজায় রেখে বলেন, এই বিয়ে আমরা মানা না মানায় নিশ্চয়ই তোদের কিছু যায় আসে না। তোরা নিজেদের যুক্তিতে বিয়ে করেছিস, বিয়ে করে ক্ষান্ত হলি না, লুকিয়ে এতটা দিন ছিলি। তোরা যা ভালো মনে করেছিস তাই করেছিস, আমার আর কিছু বলার নেই। তবে উজ্জ্বল, তুই আমার ছেলে, তোর ভরণ পোষণের জন্য তুই আমার উপর নির্ভর। যেখানে তুই নিজেকে নিজে সামলাতে পারিস না, সেখানে তুই আরেকটা মেয়ের দায়িত্ব নিয়ে নিলি। আমাদের একটাবার জানালিও না। যেহেতু তুই তোর যুক্তির কাছে সঠিক, এবার আমিও আমার যুক্তির কাছে সঠিক। তোর কিংবা তোর বউয়ের ভরণ পোষণের দায়িত্ব আমি নিতে পারবো না। আজ থেকে তুই তোর রাস্তা ধর। এসবের জন্য মোটেও প্রস্তুত ছিল না উজ্জ্বল। ছেলেটার মাথায় আচমকা যেন আকাশ ভেঙে পড়ল। এক মুহূর্তে মনে হলো পায়ের নিচের মাটিটাও নড়ে গেছে। মা বাবার এমন সিদ্ধান্তে উর্মি প্রতিবাদ করলো। আব্বা, এবার কিন্তু বাড়াবাড়ি হচ্ছে। উজ্জ্বল আপনার একমাত্র ছেলে, টাকা পয়সা আপনার অভাব আছে? এত এত উপার্জন করেও ছেলে আর ছেলের বউয়ের প্রতি অবিচার কেন করছেন? আমি ওদের বিয়ে করতে বলেছি? আমি নাকি নাকি আমি নিজে দাঁড়িয়ে থেকে বিয়ে দিয়েছি? আমি আমার সিদ্ধান্তে অটল। উজ্জ্বলের বউয়ের ভরণ পোষণ তার নিজেকেই নিতে হবে। তবে একটা সাহায্য করছি, তাদের বাড়ি থেকে বের করে দিচ্ছি না। এই বাড়িতেই তারা থাকবে, তবে হাড়ি আলাদা হবে। আব্বা, এসব ঠিক না। ওরা কি না খেয়ে থাকবে? উজ্জ্বলের ইনকাম আছে যে সে আলাদা সব কিছুর ব্যবস্থা করবে? আমার তো মনে হচ্ছে আপনি সংসার ভাগ করছেন। উর্মি, আমার উপর কথা বলবি না। তোর যদি এত মায়া মোহাম্মত থাকে, ওদের নিয়ে এখান থেকে দূর হ।
এতদিন যখন ওরা আমার কাছে ছিল এখনও থাকবে। তোমাদের কতবার ফোনে বুঝালাম বিয়েটা মেনে নাও, আর এখন এই উজ্জ্বল চল তোরা আমার সাথে যাবি। উজ্জ্বল ঠায় দাঁড়িয়ে রইল, রুদ্ধশ্বাস ছেড়ে বলে, আপা আমি কোথাও যাব না। আব্বা বলেছিল পড়াশোনা ছেড়ে ব্যবসায় বসতে। ঠিক আছে, আজ থেকে আমি ব্যবসায় বসবো। তখন থেকে নিশ্চয়ই আমাকে মনে হবে কামলা। সৈয়দ শামসুল তাচ্ছিল হাসলেন। হাসতে হাসতে পুনরায় বসলেন সোফায়। আমার ব্যবসায় বসে এত পাওয়ার তোমাকে দেখাতে হবে না। বুকে দম থাকলে নিজে করে দেখাও। এবার কি করবে তুমি সেটা নিজেই ভাবো। একের পর এক ধাক্কা হজম হলো না উজ্জ্বলের। প্রচন্ড চিন্তায় যখন তার ভেঙে পড়ার কথা, অথচ উজ্জ্বল কঠিন পরিস্থিতিতেও হেসে ফেলল। গলা ঝেড়ে কেশে বলে, আবার রুমও এখন অতিথি। আপনার ভাইয়ের মেয়ে, তাকে কি অযত্নে রাখলে চলে? আপনার ভাইয়ের কাছে কিন্তু আমি বিচার দেব। উজ্জ্বলের এমন আচরণে সবাই ভড়কে যায়। উজ্জ্বল যেন এতে আরো বেশি আনন্দ পায়। আবার অতিথিকে কিভাবে আপ্যায়ন করবেন সেটা আপনার দায়িত্ব। অন্তত 3 দিন অতিথিকে আদর যত্ন করুন, এরপর অতিথির ব্যবস্থা আমি করে নেব। তাছাড়া দুলা ভাই এসেছে, ভালো মন্দ রান্নার ব্যবস্থা করুন। আপনাদের সব বক্তৃতা শেষ, আমি যাই। উজ্জ্বল নিজের রুমে চলে গেল, আর পেছনে ফেলে গেল 5 জোড়া হতবাক চোখ। বিছানায় শটান হয়ে শুয়ে আছে উজ্জ্বল। মাথাটা কেমন ঝিম ধরে গেছে। পারিপার্শ্বিক চিন্তা এখন তার মাথায় নেই। আব্বা নিশ্চয়ই রাগের দরুনে এসব বলেছে। একদিন না একদিন ঠিকই মন গলে যাবে। তবে রাশেদ এখন যে যুদ্ধটা করবে তার বিরুদ্ধে মোকাবিলা করতে হলে অবশ্যই পারিবারিক সাহায্য দরকার। অথচ উজ্জ্বলের ভাগ্যটাই হয়তো খারাপ। সবাই মুখ ফিরিয়ে নিল। রুমের পর্দা সরিয়ে রমুর আগমন ঘটে। রমুকে দেখেই ছেলেটা বিস্তার হাসে। স্বাগতম ডার্লিং। কৌতূহলের চোখ নিয়ে উজ্জ্বলের রুমটা পরখ করল রমু। কতদিন পর এলাম। এই রুমটা আগে আমার সবচেয়ে পছন্দের ছিল। তুই যা দুষ্টু ছিলি, আমার সারা রুম এলোমেলো করে পালিয়ে যেতে। উজ্জ্বল, এসব কথা আপনার মনে পড়ে? মিস করেন সেই দিনগুলো? ভীষণ মনে আছে, একবার ড্রয়ারে থাকা আমার সব শার্টে তুই কিস করে লিপস্টিকের ছাপ দিয়ে গিয়েছিলি। তোর ঠোঁটের ছাপ দেখেই বুঝেছি যে তুই এই দুর্ঘটনাটা করেছিস। ওটা তো আমি একটা সিনেমায় দেখে শিখেছিলাম। তুই অনেক দুষ্টু ছিলি রুমু। আপনাকে জ্বালিয়ে আমি খুব আনন্দ পেতাম। বলেছিলাম না, এই রুমু, এই খাট, এই বালিশ সবকিছু তোর হবে। দেখলি তো, প্রমাণ করে দিলাম। আমার মনের একটা প্রশ্ন জাগছে উজ্জ্বল ভাই। কি প্রশ্ন? চাচা যান যা বলেছে তা আপনি করতে পারবেন? আমি তো কোনো রাস্তা দেখছি না, অথচ শেষ মুহূর্তে আপনি হাসতে হাসতে কথা ঘুরিয়ে দিলেন। উজ্জ্বল রমুকে টেনে কোলে বসায়। মেয়েটার উদম পেটে হাত রেখে চেপে ধরল শক্তভাবে। এখন এসব ভাবার সময় নেই। আজ তোকে বাড়ি তুলেছি, আজ আমার দ্বিতীয় বাসর। ভালো কিছু ভাবতে পারেন না আপনি? এটা মন্দ কিছু? আমি অন্যের বউকে নিয়ে ভেগেছি? আমি আমার বিবাহিত বউকে নিয়ে ভেগেছি। এই বাসায় কয়টা বেডরুম? 4টা বেডরুম। কেন? এখন থেকে আপনি আমি আলাদা থাকবো। আপুর বাসায় সুযোগ ছিল না বলে কিছু বলিনি। অসম্ভব। আসার মহিলা এই কথা বলার আগে তোর কলিজা কাঁপেনি? না, কাঁপেনি। নাটক করিস না, রাত হলে দেখা যাবে। উজ্জ্বল বউ নিয়ে বাড়ি ফিরেছে, এবং সেই বউ রুম। এই কথাটা চারিদিকে বাতাসের গতিতে ছড়িয়ে পড়ল। রাশেদের সুপ্ত মস্তিষ্ক পুনরায় দাউ দাউ করে জ্বলছে। বাড়ির উঠানে ঘন্টার পর ঘন্টা রমু আর উজ্জ্বলকে উদ্দেশ্য করে গালাগাল করেছে। শেষ পর্যায়ে রমুর মাও ধমকাধমকি শুরু করে, কিন্তু কেউ সাহস করে উজ্জ্বলের বাড়ির ত্রিসীমানায় আসার সাহস করেনি। উজ্জ্বল প্রস্তুত ছিল, আজ তো ব্যাটে বলের ছক্কা চলবেই। অথচ ঝামেলা খুব বেশি হলো না। রমু ভয়ে কুঁকড়েছিল। মেয়েটার ভীতু মুখখানি দেখে নার্গিস অবজ্ঞায় হাসলেন। একবার তো রমুকে বলেও ফেললেন, এইসব যে হবে জানতি না? ভেবে চিনতে যখন পালিয়েছিস, তবে এখন ভয় কেন পাচ্ছিস? শোন, তোর দায়িত্ব যেমন আমার ছেলের উপর, তেমনি আমার ছেলের দায়িত্ব তোর উপর। তাকে এসব ঝামেলা থেকে রক্ষা করার দায়িত্ব কিন্তু তোর। সে কথায় রমু শুধু মাথা নাড়ে। এছাড়া আর কিছুই বলার নেই তার। রাত হলো। রাতের খাবার খেয়ে যে যার রুমে ফিরল। শর্ত মতে রমু আজ আলাদা রুমে থাকবে। এতে অবশ্য উজ্জ্বল কিছু বলল না।
রোমকে আলাদা রুমে রেখে এসে সে নিজের রুমে ফিরল। গা থেকে এক টানে টি শার্ট খুলে রাখলো চেয়ারে। আয়নায় দাঁড়িয়ে শরীরটাকে ঘুরিয়ে ফিরিয়ে দেখে বিছানায় শুয়ে পড়ে। একাকী রুমটায় গলা ছেড়ে গান ধরে সে। গানের মাঝ পর্যায়ে দেখতে পেল রমু দরজার কার্নিশ ধরে দাঁড়িয়ে আছে। উজ্জ্বল অবাক হওয়ার ভান ধরে বলে, চমুবাবু তুই এখানে? আপনি ঠিক আছেন কি? আপনি ঠিক আছেন কি না দেখতে এলাম। আপনার তো আবার বউ ছাড়া চলে না। ও দেখা হয়েছে, এবার যা। রমু গাল ফুলালো, এগিয়ে এলো উজ্জ্বলের সামনে। আপনি একা ঘুমাতে ভয় পাবেন না? না পাবো না, এত বছর একাই ঘুমালাম। না, আপনি ভয় পাবেন। পাবো না। আপনি জানেন না, ছেলেরা রাতে ঘুমাতে ভয় পায় বলেই আমরা মেয়েরা বিয়ে করি, নয়তো জামাই আহামরি কিছুই নয়। উজ্জ্বল খক খক করে কেসে উঠল। কাস্তে কাস্তে এগিয়ে এসে জড়িয়ে ধরল রুমকে। নাটকীয় ভঙ্গিমায় বলে, আমার ভীষণ ভয় লাগছে বউ, দেখো না ভয়ে কুঁকড়ে যাচ্ছি। আসো কাছে আসো, আরো শক্ত করে জড়িয়ে ধরে। উজ্জ্বল, দম বন্ধ লাগছে, ছাড়ুন। আমার ভয় লাগছে, ছাড়া যাবে না। উজ্জ্বল দরজা বন্ধ করে রুমকে কোলে নিয়ে বিছানায় যায়। ইনোসেন্ট ফেস করে বলে, রাতে কোল বালিশের উপর অত্যাচারে কমাতে আমরা ছেলেরা বিয়ে করি, নয়তো বউরা এত আহামরি কিছু নয়। বিয়ে করে উজ্জ্বল ভাই বাড়িতে বউ আনেনি, এনেছে দামি হীরা, যা অমূল্য। রাত দিন 24 ঘন্টা চোখে চোখে রাখতে হয়, যত্ন নিতে হয়, সবসময় পাহারায় রাখতে হয়। এই বুঝি উজ্জ্বল ভাইয়ের একটু অলক্ষ্যে কেউ হীরাটিকে নিয়ে যাবে, এই সব ভয়েই দিন দিন উজ্জ্বল ভাইয়ের মুখটা শুকিয়ে যাচ্ছে। একদিকে পরিবারের ঘাড় তেরামি, অপরদিকে রমুর চিন্তায় সব মিলিয়ে উজ্জ্বল ভাই রুদ্ধশ্বাস ছাড়েন। যার পরনাই এত চিন্তার মাঝে গত রাতে রমুর সাথে ঝামেলা বেঁধেছে। মেয়েটা তাকে ছোচা বলে সম্বোধন করেছে। আশ্চর্য, উজ্জ্বল ভাই কি ছোচা হতে পারে? চকলেট প্রেমীরা যেমন চকলেট পাগল, আইসক্রিম প্রেমীরা যেমন গরম শীত কিছুই না মেনে গোগ্রাসে সময়ে অসময়ে আইসক্রিমকে বরণ করে নেয়, বিরিয়ানি প্রেমীরা যেমন বিরিয়ানির সুঘ্রাণ পেলে মাতাল হয়ে ওঠে, তেমনি উজ্জ্বল ভাই তার বউকে দেখলে সকল ধ্যান ধারণা জলাঞ্জলি দিয়ে বেসামাল হয়ে ওঠেন। তাই বলে তাকে ছোঁচা ডাকবে? এত বড় অপমান না করলে কি চলে না? অন্যের বউয়ের কাছে কি উজ্জ্বল ভাই আবদার নিয়ে যায়? ঘরের নিজের একখান দামি বউ আছে, তাহলে তাহলে এইসব ভেবে কাজ নেই। উজ্জ্বল ভাই দ্বিতীয়বার রুদ্ধশ্বাস ছাড়েন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটি শাড়ি পরে রং ঢং করছে, ছবি তুলছে, অথচ উজ্জ্বল ভাই নীরবে নিভৃতে সবটা হজম করছেন। আজ এই বাড়িতে আসার তৃতীয় দিন। উজ্জ্বল সেদিন তার বাবাকে বলেছিল মেহমানকে অন্তত 3 দিন আদর যত্ন করতে হয়। সৈয়দ শামসুল তাই করলেন। 3 দিন ছেলে ও ছেলের বউকে একসাথে খাওয়ার অনুমতি দিলেন। তবে এরপর থেকে তাদের হাড়ই আলাদা থাকবে। চমু বউ, বলুন। কি বলবো? আপনি ডেকেছেন, আপনি জানেন কি বলবেন। ও হ্যাঁ, ভালোবাসি। তা তো জানি। উত্তর দিবি না? উত্তর দিয়ে কি বিপদে পড়ব? মানে? শেয়ালকে কখনো মুরগি ধরতে দেখেছেন? গ্রামে নানার বাড়িতে দেখেছিলাম। আমি দেখিনি, তবে শুনেছি। বিয়ের পর থেকে তা অনুভব করছে। তা আমার উত্তর এখন দেওয়া যাবে না। শেয়ালটা যে ওত পেতে আছে। উজ্জ্বল ভাইকে শেয়ালের সাথে তুলনা? বেচারা উজ্জ্বল ভাই ফসফস শ্বাস ছাড়ল। তার মুখের রিয়াকশনটা হলো তার অতি পছন্দের কিবোর্ডের সেন্টি নামক ইমোজিটার মতন। তিনি 1 মিনিট রমুর দিকে একই অঙ্গভঙ্গিতে তাকিয়ে রইলেন। রমু হাসলো। উজ্জ্বল ভাইকে জব্দ করার মতো আনন্দ ইদানিং আর কোনো কিছুতেই সে পায় না। এই যে রমু হাসছে, উজ্জ্বল ভাই কি ছেড়ে দেওয়ার লোক? সে কথা রমু নিজেই জানে। উজ্জ্বল ভাই ছেড়ে দেওয়ার লোক না। উজ্জ্বল চুপচাপ থেকে ফোনটা হাতে নিয়ে ফেসবুকে গিয়ে ফটাফট প্রোফাইল চেঞ্জ করলো। ছবিটা ছিল উজ্জ্বল আর রমুর হাস্যোজ্জ্বল একখানা ছবি। সেখানে ক্যাপশনে লিখলো, রাতের আধারে শিকার করা আমার মোল্ড। উজ্জ্বল পোস্ট করে চুপচাপ ফোন রেখে বারান্দায় গেল। তার বারান্দা থেকে রমুদের বাড়ির ছাদ স্পষ্ট দেখা যায়। আম গাছটার আড়ালে কেউ আছে যে বেশ ভালোভাবেই বুঝতে পারে উজ্জ্বল। তবে কে আছে এই ব্যাপারটা মোটেও বুঝতে পারেনি। সে আবারও রুমে ফিরল। নিজেকে আড়ালে রেখে চেক করে বুঝতে পারলো আম গাছের ঝোপের আড়ালে হিমেল দাঁড়িয়ে। উজ্জ্বল রেগে গেল না, বরং হাই তুলে রমুকে কাছে টেনে বলে, লিপস্টিকের কালারটা তো সুন্দর, এটা না আমি চয়েস করেছিলাম।
উজ্জ্বল এতক্ষণ ছিল নুয়ে যাওয়া মুড়ির মতো, অথচ এখন মুড়মুড় ভাবটা এলো কেন? রমু অবাক হয়, তবুও স্বাভাবিকভাবে প্রত্যুত্তরে বলে, হ্যাঁ ওটাই। ঘ্রাণটা উফ, চকলেট চকলেট। খাবেন নাকি? সিরিয়াসলি? হ্যাঁ। উজ্জ্বল খুশিতে গদগদ হয়ে দ্রুত গিয়ে বারান্দার দরজা বন্ধ করে জানলার পর্দা টেনে দেয়। একজোড়া তৃষ্ণার্ত চোখে আবেগ ঢেলে রমুর কাছে আসতেই রমু মুচকি হাসে। উজ্জ্বল যেন আরো ঘায়েল হয়। উজ্জ্বল যতটা এগিয়ে আসে ততটাই পিছিয়ে যায় রমু। দেয়ালের সাথে ঠেসে দাঁড়াতেই উজ্জ্বল বাঁকা হাসে। সে হয়তো বোঝাতে চায় এইবার যাবি কই। উজ্জ্বলের সীমানায় বন্ধু তুই, চুমবো। উজ্জ্বল হাতের আজলায় রমুর গাল পুড়ে যখনই মাথা ঝুঁকে, তখনই রমু হাতে থাকা লিপস্টিকটা উজ্জ্বলের হাতে ধরিয়ে বলে, নিন খান। হোয়াট দা? উজ্জ্বলের মেজাজটা চড়ে গেল স্বপ্ন আকাশে। লিপস্টিক খাবে মানে কি? উজ্জ্বল ভাই পরপর দুইবার দেওয়ালে থাবা দেয়। রমু প্রথম পর্যায়ে হাসলেও পরবর্তীতে ভয়ে মেয়েটা চুপসে যায়। আমি জিজ্ঞেস করলাম খাবেন নাকি, আপনি কি বুঝলেন? কি বুঝেছি তুই বুঝিস নে? না, আমি তো ভাবলাম লিপস্টিক খাবেন। রমুর ইনোসেন্ট ভাবটা উজ্জ্বলের রাগ বাড়ায়, অথচ তার রাগটা রোম্যান্সের কাছে ফিকে হয়ে আসে। রমুকে এতটা কাছে পেয়ে সে কি সুযোগটা মিস করবে? না, একদমই না। উজ্জ্বল ভাইকে রাগানো যাবে না। খুনসুটি করতে গিয়ে যদি রাগিয়ে দেয়, তাহলে উজ্জ্বল ভাই কন্ট্রোল হারিয়ে যাতা করে ফেলবে। রমু উজ্জ্বলের ঘাড়ে হাত ঝুলিয়ে দাঁড়ায়। রাগ করছেন কেন? রাগ করিনি। তাহলে চুমু খেলেন না কেন? এতক্ষণে তো রেডি, 1 2 3 গো হয়ে যাওয়ার কথা। তোদের মেয়েদের মাথায় কি চলে বলতো? তখন বলি আমার মাথায় কন্ট্রোল নেই, আমি সোচা। এখন এখন এমন কথা বলছিস কেন? আমি তো কত কথাই বলি। উজ্জ্বল আর চোখে তাকালো। তার বউটা ভীষণ বাজে। উজ্জ্বল বারান্দার দরজা খুলল, সেই সাথে জানালার পর্দা সরিয়ে রমুকে কোলে তুলে বারান্দায় গেল। রমু ভয় পায়, আঁকড়ে ধরে উজ্জ্বলের শার্টের কলার। উজ্জ্বল কি করছেন কি? আমার বাড়ির ছাদ থেকে কেউ দেখে ফেলবে, মান সম্মান চুপ হয়ে যাবে। চুপ চুপ, এত ভয় পাচ্ছিস কেন? প্লিজ রুমে চলুন। আশ্চর্য, শ্বশুর বাড়ির সামনে বারান্দা থাকলেও তো দেখছি বিপদ। রুমে আবার বাসার বারান্দায় এত কিছু করলাম, নিষেধ করলে না। আর এখন আমার লাভ লস নাই, লাইফটাই লস। একটা বিয়ে করলাম, শ্বশুর বাড়ির মধুর হাঁড়ি কিছুই কপালে জুটলো না। বাবা মা ভিন্ন করে দিল। বউ ছোঁচা বলল, যাও একটা বারান্দা আছে, সেই বারান্দাতেও রোমান্স করার নিষিদ্ধ। এই উজ্জ্বলের জীবনে আর কি আছে? রমু ফিক করে হেসে ফেলল। তাদের খুনসুটি ছাদ থেকে দেখছিল হিমেল। হিমেলের মনে জেদ জন্মালো। রাগে বিভোর হয়ে দাঁতে দাঁত কিরমিরিয়ে তাকিয়ে রইল। রমু ছাদে তাকাতেই হিমেলকে দেখতে পেয়ে ভড়কে যায়। উজ্জ্বলের ঘাড় আরো শক্ত করে ধরে। উজ্জ্বল চলুন, হিমেল ওখানে। জানি। জানেন মানে? জানি মানে জানি, তাকে দেখাতে হবে তো আমরা কতটা হ্যাপি আছি। উজ্জ্বল আমার ভয় করছে, প্লিজ চলুন। রমু পুনরায় হিমেলের পানে তাকায়। উজ্জ্বল রমুকে নিয়ে চলে যায় রুমে। তোর ছবি তোলা শেষ? হুম। তাহলে এখন কি আমাকে সময় দেওয়া যাবে? উজ্জ্বল আমার ভয় করছে, হিমেল ভাই হঠাৎ এই বাড়িতে কেন এলো? সে আসতেই পারে, তবে সত্যিকারে বল, নাসিদের সাথে তোর যোগাযোগ হয়? না না না, যোগাযোগ হয় না। আপনি বিশ্বাস করছেন না? আপনার রোম্যান্সের কসম আমি। উজ্জ্বল তেতে উঠল, রমুকে ঠাস করে কোল থেকে ফেলে দিল বিছানায়। কত বড় সাহস! উল্টাপাল্টা কসম কাটতে তোকে কেউ বলেছে? তোর উল্টাপাল্টা কসমে যদি আমার রোমান্টিকে এফেক্ট পড়ে, তখন যদি কলকাতা হারবালের প্রয়োজন পড়ে যায়, তখন কি হবে? রমু চমকে যায়, কোনো মতে কোমরে হাত রেখে উঠে বসে। উজ্জ্বলের প্রশ্নের পাল্টা জবাব দিয়ে বলে, তখন আমিও গান গাইবো। আমি জুয়ান একটা মাইয়া, বুড়া জামাইয়ের কাছে আমায় বাবা দিয়েছে বিয়া। আমি বুড়া? ভ্রু কুচকে প্রশ্ন করে উজ্জ্বল। রমু বাকি গান গাওয়ার আগেই উজ্জ্বল শার্টের বোতাম খুলতে শুরু করে। আজ তোকে প্র্যাকটিক্যালি বোঝাবো কে বুড়া। উজ্জ্বল আপনার এসব প্র্যাকটিক্যাল বুঝতে বুঝতে এখন আর মাথায় আমার কিছু একাডেমির কোনো পড়াই ঢোকে না। শেষোক্ত বাক্যটি কাঁদো কাঁদো সুরে আওড়ালো রমু। রমুর পরের দিন সকালটা শুরু হলো ভিন্নভাবে। আজকে কেউ তাকে নাস্তা করতে ডাকেনি। যদিও রমু ভাবতে পারেনি চাচা যান যা বলেছেন তা করবেন। তবে কি সত্যি সত্যি উজ্জ্বল আর রমুর হাড়ি আলাদা?
দোকান থেকে গরম গরম পরোটা নিয়ে ফিরল উজ্জ্বল। দুজনে একসাথে নাস্তা সেরে বসলো। রমুর মুখটায় আজ আধার নেমেছে। চিন্তায় মেয়েটার মুখ কেমন ফ্যাকাশে লাগছে। তো কি হয়েছে চুমাবু, মন খারাপ কেন? আমার কারণেই আপনাকে আলাদা করে দিল। চাচা যান যে এমন করবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। তোর বাপ আমার বাপ দুজনের ঘাড়ের একটা রগ বাঁকা, জানিস না? সেই সাথে আপনারও। তা ছেলে দেখতে হবে তো। এখন কি করবেন উজ্জ্বল? এমন তো না যে চাকরি পেয়ে যাবেন বা জমানো মোটা অঙ্কের টাকা আছে। তোকে এত কিছু ভাবতে বলেছি আমি, তোর দায়িত্ব আমি নিয়েছি, তাই তোর সব চিন্তা আমার। তোর দায়িত্ব শুধু তুই আমাকে সাপোর্ট করবি, আমার পাশে থাকবি, মাঝে মাঝে উপরে নিচেও থাকতে পারিস, সমস্যা নেই। রমু কোলের বালিশটা ছুঁড়ে দিল উজ্জ্বলের গায়ে। সিরিয়াস কথায় মজা উড়ানোর মানে আছে? নার্গিস সকাল থেকে উজ্জ্বল এবং রমুর উপর নজর রাখছেন। যতই রাগ জেদ দেখানো হোক, মন তো মানে না। উজ্জ্বলও কম যায় না। দুপুরে বিরিয়ানির প্যাকেট নিয়ে বাড়ি ফিরল সে। সৈয়দ, শামসুল এবং নার্গিস তখন খেতে বসেছেন। উজ্জ্বল তাদের দেখে গলা ছেড়ে বলে, উচিত কথার ভাত নেই তো? কি হয়েছে, বিরিয়ানি আছে তো, আজ থেকে বিরিয়ানি খাবো। ছেলের কাণ্ডে নার্গিস আড়ালে মুচকি হাসলেন। সৈয়দ শামসুল তাচ্ছিল্য হেসে বলে, যাও যাও, এতই সোজা, কতদিন খেতে পারো দেখবো। উজ্জ্বল বাবার কথায় পাল্টা উত্তর দিয়ে বলে, দাঁত আছে যতদিন খেয়ে যাবো ততদিন। উজ্জ্বল ভাইয়ের স্বল্প সময়ের মজা যে অন্যদিকে মোড় নেবে কে জানতো। গতকাল প্রোফাইলের পিকটি হঠাৎ ভাইরাল হয়ে যায়। নানান পাবলিক পেজে তাদের নিয়ে চলছে মাতামাতি। এছাড়াও কেউ কেউ ফেসবুকের প্রোফাইলটি শেয়ার করে বিভিন্ন প্রতিক্রিয়া জানাচ্ছে। যদিও সবাই মজার ছলেই নিয়েছিল ব্যাপারটি। ভাইরালের ব্যাপার নিয়ে রমুর কোনো ভাবাবেগ নেই। উজ্জ্বল ভাই যে এমন একটা কাজ করতে পারে কখনোই তার ভাবনায় আসেনি। ভাইরাল ছবিটি দেখে রাশেদ হিমেল বেজায় চটে আছে। তাদের সুখের সম্পর্ক ওদের কাছে যেন বিস্ফোরা। সামনে ফাইনাল পরীক্ষা। এভাবে আর কতদিন ঘরবন্দি থাকা যাবে? পড়াশোনায় ব্যাপক ক্ষতি হচ্ছে। বিধায় উজ্জ্বল রমুকে নিয়ে আজ কলেজে গেল। উজ্জ্বলের বাইকে চড়ে কলেজের সামনে নামতেই পরিচিত সবাই তাদের দিকে অবাক পানে তাকিয়ে আছে। তাছাড়া ভাইরাল ছবিটির কথা কেউ বলেনি। সবার মাঝেই কানাঘুষো চলছে। রমু বাইক থেকে নামতেই উজ্জ্বল আদেশে সুরে বলে, আমি ফোন করা ছাড়া কলেজ মাঠে আসবে না, ক্লাসে পড়াশো থাকবে। এতদিন কি কি করেছিস সব নোট শুনবি সুরায়ের কাছ থেকে, আমি আবার নিতে আসবো। ঠিক আছে, তুমি ক্লাসে যাবে না? না, কাজ আছে, আমি ফোন করলে বের হবি। দুপুরের খাওয়া সেরে বাসায় যাব। আমি তাহলে ক্লাসে যাই। যা। রমু চলে গেল ক্লাসে। উজ্জ্বলের মাথা ভর্তি চিন্তারা বাসা বেঁধেছে। বাবার কি এখনো রাগ করবে না? তিনি কি তার জেদে অটল থাকবেন? এই মুহূর্তে কিছু তো উজ্জ্বলকে করতেই হবে। রমুর পড়াশোনার খরচ, এছাড়াও অটো খরচের তো কমতি নেই। উর্মি আপা বলেছে চিন্তা করতে হবে না, খরচ তারা দেবেন। কিন্তু বোন দুলাভাইয়ের কাছ থেকে কতদিন হাত পেতে নেওয়া যায়? যেভাবে এসেছিল সেভাবেই আবার চলে গেল উজ্জ্বল। নিয়ম মাফিক এভাবে কেটে গেল আরো 7টি দিন। উজ্জ্বলের সংসারে ভালোবাসার কমতি নেই। মিলেমিশে চলছে তাদের পুতুল পুতুল সংসার। সৈয়দ শামসুল রেগে থাকলেও নার্গিস কিছুটা দমে গেছেন। মাঝে মাঝে তার রান্না করা খাবার আড়ালে উজ্জ্বলের রুমে রেখে যান। রমুর সাথেও এনিয়ে বেনিয়ে কথা বলেন। মনকে বুঝিয়েও তিনি উত্তর পান না। তিনি কার উপর রাগ করবেন? তিনি ছেলের বউয়ের ওপর। ছেলের বউটাকেও তো ছোটবেলা থেকেই নিজ হাতে গড়ে মানুষ করেছেন। সেই ছোট থেকেই রমু চাচি আম্মা বলে যতটা পাগল ছিল, নিজের মায়ের জন্য ততটা পাগল ছিল না। আর অপরদিকে উজ্জ্বলের ওপর রাগ দেখাবে? বুঝ হওয়ার পর থেকে উজ্জ্বলের একটাই কথা, সৈয়দ বাড়ির বউ রমু হবে, আর কেউ নয়। দুজন যখন দুজনকেই মেনে নিয়েছে, তখন তাদের রাগ করাতে কি যায় আসে? এইসব যুক্তি সৈয়দ শামসুলের কাছে খাটে না। তিনি তার যুক্তিতেই অনড়। উজ্জ্বলের বুকের কোণে লেপ্টে শুয়ে আছে রমু। মেয়েটার উদাম শরীরে তর্জনীর আঙুলের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে রমুকে ঘুম থেকে তোলার চেষ্টা করছে উজ্জ্বল। সূর্যি মামা জানলার পর্দা গলিয়ে আলোর তীর্যক রশি ফেলছে। নিস্তব্ধ রুমটায় রমুর শ্বাস প্রশ্বাসের প্রতিধ্বনি শোনা যায়। নরম স্বরে ডাকলো উজ্জ্বল, রোমো, রোমো। নরম স্বরে ডাকলো উজ্জ্বল। কলেজে পরীক্ষা চলছে, এতক্ষণ ঘুমিয়ে থাকলে উঠবে কখন? রেডি হবে কখন? আর যাবে কখন? উজ্জ্বল রমুকে শরীর থেকে সরাতে চায়, কিন্তু অবাধ্য রমু উজ্জ্বলের গলা জড়িয়ে ঘুমিয়ে রয়। রোমো রে, ওঠ না, পরীক্ষা দিতে যাবি না? আর একটু ঘুমাই।
অজুহাত দিবি না রোমো। রোমু পিটপিট চোখে তাকায় উজ্জ্বলের পানে। এতদিন অজুহাত দেখালেও তার শরীরটা আজ সত্যি ভালো লাগছে না। মাথাটা কেমন ঘুরছে, সারা শরীর ম্যাজ ম্যাজ করছে। রোমুর মায়াময় চাহনি উজ্জ্বলকে ঘায়েল করে। অতি যত্নে পরপর বেশ কয়েকবার ওষ্ঠ ছোঁয় রোমুর গালে। ওঠ, চল উঠে যা চুমু বউ। আর একটু শুই, ভালো লাগছে না। কেন? রোমু প্রত্যুত্তর করে না, গায়ের কাঁথা টেনে আড়মোড়া কাটিয়ে বলে, আজকের পরীক্ষাটা না দিলে কিছুই হবে না, সব তো দিলাম। রোমো ওঠ, নাটক করিস না তো। রোমু উঠে বসলো, তবে তার আগে বিরক্তি নিয়ে উজ্জ্বলের গালে কামড় বসালো। উজ্জ্বল অবাক হয় না, রোমুর এটা পুরনো অভ্যেস। অন্তত বিয়ের পর থেকে এই মেয়েটার কামড় খেতে খেতে কুকুর দেখলে এখন আর ভয় লাগে না। আচ্ছা, রোমু যদি উজ্জ্বলের এই কথা জানে নিশ্চয়ই রাগারাগি করবে। উজ্জ্বল হেসে উঠে বসে। ডার্লিং উঠে যান, আমাকে কনভিন্স করে লাভ নেই। আমি এখন রোমান্টিক মোডে নেই, সিরিয়াস মোডে আছি। আপনার সাথে কথা বলাটাই বেকার। উঠে যা, পরীক্ষা শেষে আমি নিতে আসবো। যেহেতু পরীক্ষা শেষ আজ, আমরা বাইরে খাবো, ঠিক আছে? ঠিক ভুল সবটাই আপনি বিচার করেন, আমি আর কি বলবো। রোমু রাগ দেখিয়ে উঠে যায়, তাতে উজ্জ্বল হাসে। আজকে রোমুর পরীক্ষাটা আগে আগে শেষ হয়েছে। মেয়েটা কাগজ জমা দিয়ে কলেজের বারান্দায় ঘোরাঘুরি করছে। মাঠে যাওয়ার ইচ্ছে জাগলেও একা মাঠে যাওয়া তার জন্য নিষিদ্ধ, আর এই নিষেধাজ্ঞা জারি করেছে উজ্জ্বল। হঠাৎ দপ্তরি এসে রোমুর খোঁজ করলেন। যেহেতু রোমু ক্লাসের আশেপাশেই ছিল, তাই সুরাইয়া দেখিয়ে দিল রোমুকে। দপ্তরি রোমুকে দেখে বলেন, তোমার গার্ডিয়ান এসেছে, আমার সাথে আসো। আমার গার্জিয়ানকে? আসলে দেখতে পাবি। রোমু দপ্তরির পেছন পেছন যায়। ভেবেছিল উজ্জ্বল এসেছে, তবে এত তাড়াতাড়ি আসার তো কথা নয়। অফিস কক্ষের সামনে এসে রোমু দেখা পেল তার ভাবি আনিকাকে। দেখে মেয়েটা চমকে যায়। মুখ ফুটে কিছু বলার আগেই আনিকা অশ্রুসিক্ত চাহনি দেখে কলিজা মোচড় দেয়। ভাবি কি হয়েছে? আমার নেই রুমু। নেই মানে? আমার অ্যাক্সিডেন্ট হয়েছে, অবস্থা খুব খারাপ। আব্বা বলল তোকে নিয়ে যেতে, যে কোনো সময় অঘটন হয়ে যাবে, তুই আমার সাথে চল। এসব কি বলছো? আমার কিছুই হবে না। তুই চল রুমু, আব্বা বলল তোকে নিয়ে যেতে। কিন্তু উজ্জ্বলকে ছাড়া আমি যাব না। উজ্জ্বল আর কিছুক্ষণ পরেই আসবে। এখন উজ্জ্বল তোর সব আমি জানি, কিন্তু তুই তোর মাকে শেষ দেখা দেখবি না? যত যাই হয়ে যাক না কেন, মা তো মাই। রোমুর কান্না পেয়ে যায়। নিজেকে না দমাতে পেরে মেয়েটাও কেঁদে ফেলে। অবশেষে উজ্জ্বলের নিষেধাজ্ঞা ভেঙে দিয়ে রোমু আনিকার সহিত বেরিয়ে যায়। প্রায় আধা ঘন্টা পর কলেজে এসে উপস্থিত হয় উজ্জ্বল। সুরাইয়ার কাছে জানতে পারে রোমু বেরিয়ে গেছে, দপ্তরি নাকি তাকে খুঁজেছে। উজ্জ্বল দপ্তরির কাছে যোগাযোগ করে জানতে পারে তার ভাবি এসে তাকে নিয়ে গেছে। রোমুর মার নাকি অ্যাক্সিডেন্ট করেছে। কলিজা মোচড় দেয় উজ্জ্বলের। রোমুকে নিয়ে যাওয়ার মানেটা উজ্জ্বল জানে। একটা মিথ্যা নাটক সাজিয়ে রোমুকে উজ্জ্বলের আড়ালে নিয়ে গেল। উজ্জ্বল বাইক স্টার্ট দেয়। কয়েক মিনিটের মাথায় পৌঁছে যায় রোমুদের বাড়ি। উজ্জ্বল কোনো কিছু তোয়াক্কা না করে রোমুকে জোরে জোরে ডাকতে থাকে। উজ্জ্বলের ডাকাডাকিতে উপস্থিত হয় আনিকা এবং রাবেয়া। তাদের উপস্থিত পেয়ে উজ্জ্বল রাগান্বিত স্বরে বলে, আমার বউকে মিথ্যা বলে নিয়ে যায়, ঝামেলা করতে চাই না, বউকে ফিরিয়ে দিন। রাবেয়া তেতে উঠলেন। কে তোর বউ? জানেন না? আপনার একমাত্র মেয়েকে এখানে এনে হাজির করুন, আমি প্র্যাকটিক্যালি বুঝিয়ে দিব কে আমার বউ। উজ্জ্বলের চোখ রাঙিয়ে তাকিয়ে আছে রাবেয়ার পানে। তাদের সম্পর্ক এখন বদলেছে। একটা সময় ছিল চাচি, আর এখন শাশুড়ি। উভয় দিক বিবেচনা করলে তিনি সম্মানীয় ব্যক্তি, কিন্তু এই মুহূর্তে রাবেয়াকে সম্মান করার মন মানসিকতা নেই উজ্জ্বলের। অতিরিক্ত রাগে থরথর করে কাঁপছে সে। এই মহিলার চালবাজিতে আজ এত কিছু ঘটছে। আপনাকে সম্মান করার মুড চলে যাচ্ছে শাশুড়ি। কথা না বাড়িয়ে এখান থেকে যা। যাব, এখানে থাকার জন্য আসিনি। রোমু কোথায় বলুন, আমি চলে যাচ্ছি। আমার মেয়েকে তুই ভাগিয়ে নিয়েছিলি, আমার মেয়ে কোথায় সেটা তুই জানিস? এসব কাঁচা নাটক বন্ধ করুন। জল বেশি দূর গড়ানোর আগে ভালোই ভালোই সবটার সমাধান করুন। সাবধান? কিসের সাবধান? তোকে এ বাড়ির জামাই হিসেবে কোনোদিন মানবো না। আপনি মানেন বা না মানেন তাতে আমার কি যায় আসে? আমি আমার বউকে চাই, আমি সেই সমাধান চাচ্ছি। রাবেয়া উজ্জ্বলের সাথে তর্কে পারে না। বাড়িতে পুরুষ কেউ নেই। রাশেদ বেরিয়ে গেছে কিছুক্ষণ আগে। আনিকা থমথমে চোখে মুখে তাকিয়ে আছে উজ্জ্বলের পানে। মেয়েটা যে ভয় পাচ্ছে, ঘাবড়ে আছে, তা তার চোখে মুখে স্পষ্ট।
উজ্জ্বল সূক্ষ্ম চোখে তাকায় আনিকার পানে। ভাবি, আপনি কলেজে গিয়েছিলেন মিথ্যা বলে রুমুকে এনেছেন? এসব কি বলো উজ্জ্বল? এমন কিছুই আমি করিনি। মিথ্যা কেন বলছেন ভাবি? আপনার কি একটু লজ্জা লাগছে না? উজ্জ্বল, অযথা ঝামেলা করবেন না, আমি এমন কিছুই করিনি। অন্তত আপনাকে ভালো জানতাম, এখন দেখছি অমানুষদের সাথে চলে আপনিও দেখছি অমানুষদের মতোই তৈরি হয়েছেন। আনিকা দ্বিতীয়বার কিছু বলার সাহস করে না। উজ্জ্বল বুঝতে পেরেছে বাড়িতে রাশেদ নেই। রাশেদ থাকলে নিশ্চয়ই বেরিয়ে এসে ঝামেলা করত। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়লো, আর সময় অপচয় না করে অতি দ্রুত প্রবেশ করলো ঘরে। উজ্জ্বলের কর্মকাণ্ডে রাবেয়া আনিকা দুজনেই অবাক। রাবেয়া উজ্জ্বলের পেছনে পেছনে ছুটলেন। তার চিৎকার চেঁচামেচি কোনো কিছুই পরোয়া করলো না উজ্জ্বল। উজ্জ্বল সারা ঘরের আনাচে কানাচে তন্ন তন্ন করে খুঁজলো, অথচ রুমকে কোথাও পাওয়া গেল না। উজ্জ্বলের রাগ বাড়ল। ছেলেটা রাগ সামলাতে না পেরে রান্নাঘরে থাকা সকল বাসন মেঝেতে আছড়ে ফেলল। ভাবি, 3 ঘন্টা সময় দিলাম, এর মাঝে সত্যটা প্রকাশ করবেন। যদি আমার কথা হেরফের হয় তাহলে এ বাড়িতে আগুন জ্বলবে, আগুন। উজ্জ্বল বেরিয়ে পড়লো। রাবিয়া পেছন থেকে উজ্জ্বলকে একের পর এক গালমন্দ করলেন। তাতে অবশ্য উজ্জ্বলের কিছু যায় আসে না। সৈয়দ শামসুল ভাতের লোকমা মুখে তুলে চোখ ঘোরালেন। উজ্জ্বলের কোনো কথাই ওনার কানে ঢুকছে না নাকি ঢোকাতে চাইছেন না তা বেশ ভালো করে বোঝে উজ্জ্বল। বাবার এতটা পাষাণ মনোভাব উজ্জ্বলকে ব্যথিত করে। আব্বা, আমার সাথে থানায় চলেন, আপনি গেলে ব্যাপারটা জোরালো হবে। কাঁচা কাজে থানায় যাব, তাও আমি? আব্বা, এমন করবেন না, আপনার ছেলের বিপদ আপনি বুঝতে পারছেন না? আমি বেশ ভালো করে বুঝতে পারছি তোর বিপদ নয়, বরং বিপদ পালিয়ে গেছে। বিপদ পালিয়ে গিয়েছে মানে? যার বিপদ সে নিয়ে গেছে, তুই এসবে আর নিজেকে জড়াবি না। আবার আপনি এসব কি বলছেন? বুঝতে পারছিস না? একদমই নয়। তোর চাচাদের সাথে আমাদের একবার খুনাখুনির পর্যায়ে চলে গেছিল, মনে আছে? আব্বা, এসবের সাথে চাচার সম্পর্ক ছিল না, সেটা তুমি ভালো করে জানো। এসব করেছে রাশেদ আর চাচি আম্মা। সে যেই করুক হয়েছে তো। শোন, আমি তোকে বলছি রুমুকে তারা নিয়ে গেছে, ভালো হয়েছে, তোর মাথা থেকে আপদ বিদায় হয়েছে। আব্বা, আপদ মানে? রুমু আমার স্ত্রী, আপনি এমন ভাবে বলতে পারেন না। আমি তোর ভালোর জন্য বলছি, তা কি তুই বুঝতে পারছিস না? কোনটা ভালো কোনটা মন্দ তা বোঝার বয়স আমার হয়েছে। না, হয়নি। হয়তো ঝামেলা করবি না, রুমুকে ডিভোর্স দে। এসব ঝামেলা আমি আর সহ্য করতে পারবো না। আমার খোঁজ তুই রাখিস, প্রেশার সবসময় হাই থাকে, রাতে ঘুমাতে পারি না। এসব কার জন্য হচ্ছে? তোর চিন্তাই হচ্ছে। ডিভোর্স কে দিবে? আমি? এতই সহজ? আমি বলছি, আমি সৈয়দ শামসুল বলে রাখলাম, এই মেয়ে ফিরে আসবে, তবে তোর সংসার করতে না, সংসার ভাঙতে আসবে। রুমু নিজেই তোকে ডিভোর্স দিবে। আমি দিব না। প্রয়োজনে ওর হাত পা ভেঙে সংসার চালিয়ে যাবো আমি বলছি। আমি সৈয়দ উজ্জ্বল আনিস বলছি, রুমু কখনোই ডিভোর্স দিবে না। ছেলেটা মনের জোর নিয়ে কথাটা বলল, তবে তার কথায় তাচ্ছিল্য হাসলেন সৈয়দ শামসুল। ঠিক আছে, যা হবার হবে। তুমি এখন অন্তত আমার সাথে চলো, তাহাই। পারবো না। কিন্তু কেন? তোর ব্যাপার তুই বুঝবি। উজ্জ্বল হতাশার শ্বাস ছাড়লো। নিজেকে প্রচন্ড অসহায় লাগলো তার। বিপদে কেউ পাশে না থাকলে বিপদটাকে 1000 গুণ বেশি ভারী মনে হয়। উজ্জ্বলেরও এখন তাই মনে হচ্ছে। ঠিক আছে, থানায় আমি যাব, তোমার ভাইয়ের নামেও মামলাটা কিন্তু দিব। যা ইচ্ছা কর, তবে মাথায় রাখিস যদি রুমু বিগড়ে যায় আর সে তোকে পাল্টা কিডন্যাপের মামলায় ফাঁসিয়ে দেয়, তখন কি করবি? রুমুই এমন কিছু করবে না। করতেও পারে। নারী নির্যাতন সাথে কিডন্যাপের মামলা কতটা ভয়াবহ হবে তোর ধারণার বাইরে। যেহেতু রুমুকে তার পরিবার নিয়ে গেছে, নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু হবে না। এখন স্থির হও, পরিস্থিতি স্বাভাবিক হলে যা করার করবি। আশ্চর্য, আমি বসে থাকবো? আব্বা, আপনার কথা শুনে আমি নিজেকে বেকুব ছাড়া কিছু মনে হচ্ছে না। যা করার আমি করব। উজ্জ্বল উঠে দাঁড়ালো। নার্গিস এতক্ষণ শঙ্কিত চোখে মুখে তাকিয়েছিলেন। ভয় হচ্ছিল বাবা ছেলে আবার না অতিরিক্ত ঝগড়ায় লিপ্ত হয়। তবে এখন উজ্জ্বল এবং সৈয়দ শামসুল কেউ অতিরিক্ত পর্যায়ে গেল না। এখন শুধু একটাই ভয়, উজ্জ্বল যদি থানা পুলিশ করে তবে নিজের ফেঁসে যাওয়ার আশঙ্কা বেশি। তাছাড়া রাশেদ ওত পেতে আছে উজ্জ্বলকে মারবে বলে। সব মিলিয়ে নিজের ছেলের জীবনটাই নিরাপদ চান তিনি। উজ্জ্বল যখন বেরিয়ে যাওয়ার জন্য উদ্যত হলো, তখনই আঁকড়ে ধরলেন নার্গিস। বাপ, তুই না থানা পুলিশ করিস না। আমার একমাত্র ছেলে তুই, আমাদের কথা একবার চিন্তা কর। আম্মা, আমার বউয়ের খোঁজ নাই, আমি চুপচাপ হাত পা খুলে নিয়ে বসে থাকবো?
আমি তা বলিনি। তোর বন্ধু বান্ধবদের দিয়ে খোঁজ নে, কিন্তু তুই থানা পুলিশে যাবি না। গেলে কি হবে? তুই নিজেই বিপদে পড়বি। আমাকে কথা দে, আল্লাহর রাস্তে আমাকে কথা দে, তুই এসব করবি না। নার্গিস টুকরে কেঁদে ওঠেন। উজ্জ্বল দীর্ঘশ্বাস ছেড়ে বলেন, ঠিক আছে, তবে এর শেষ দেখা ছাড়বো আমি। সৈয়দ শামসুল আবারও হাসলেন। আজ মনে হয় তিনি উজ্জ্বলকে অবজ্ঞায় শেষ করবেন। শোন, এমনটা যে হবে তুইও জানতি, কি জানতি না? নিজ দায়িত্বে যখন বিয়ে করেছিস তখন ঝগড়া ঝাপটা সবটাই তোকে সামলাতে হবে। উজ্জ্বল প্রত্যুত্তর করে না, বেরিয়ে যায় ঘর ছেড়ে। সময় গড়িয়ে সন্ধ্যা হলো। রমুর খোঁজ উজ্জ্বল এখনো পায়নি। উজ্জ্বলের শেষ ভরসা ছিল রমুদের বাড়ির কাজের লোক রহিমা। অথচ তিনি জানান 1 সপ্তাহ আগে রাশেদ তাকে আসতে মানা করে দিয়েছে। তাদের নাকি আর এখন কাজের লোকের প্রয়োজন নেই। রমুর বাবা ব্যবসায়িক কাজে ঢাকায় গেছেন। সব মিলিয়ে উজ্জ্বলের পক্ষ নিয়ে লড়াই করার মতো কেউ নেই, কেউ রইল না। উজ্জ্বলের সকল বুদ্ধি যখন নিষ্প্রাণ, তখন সে তার দলবল নিয়ে হাজির হলো রমুদের বাড়ি। রাশেদ যেন এমনটাই চাইছিল। উজ্জ্বলের আগমনে সে তীক্ষ্ণ হাসল। আরে উজ্জ্বল যে, আয় আয়। এই শালা, তোর দুলাভাই হই, দুলাভাই ডাক। কি? শালা বুঝিস না, দুলাভাই হই তোর। তোকে মামা ডাক শোনানোর দায়িত্ব নিয়েছি, অথচ তুই আমার ঘরে আগুন দিচ্ছিস। উজ্জ্বল? দুলাভাই শালা। উজ্জ্বল, তোর মাথায় কি সমস্যা আছে? না, আমার তো মনে হচ্ছে তোর মাথায় সমস্যা আছে। আমার মাথায় সমস্যা থাকলেও তোর আগাগোড়া পুরোটাতেই সমস্যা। আমি তোর বউয়ের বড়, আমি তোকে দুলাভাই ডাকবো, তুই আমাকে শালা ডাকবি, এতটুকু রেসপেক্ট কর। উজ্জ্বল যেন মজা পেল, মুহূর্তেই এক ঝলক হেসে থেমে গেল। তুই বয়সে বড়, তবে বিচার বুদ্ধিতে নয়। তুই যদি বড় হতি তাহলে এসব ঝামেলার সমাধান চাইতি, অন্যদের উস্কে দিতি না। উজ্জ্বল, মুখ সামলে কথা বল, ভদ্রতা শেখায়নি তোকে? আমাকে কেউ ভদ্রতা শেখায়নি, আর তোকে শিখিয়েও ভদ্র বানাতে পারেনি। পার্থক্যটা বুঝেছিস? তুই বের হ আমার বাড়ি থেকে। বউ দিয়ে দি, চলে যাব। কে বউ? কে তোর বউ? নাটক করছিস কেন? আমি নাটক করছি না। উজ্জ্বল রুদ্ধশ্বাস ছাড়ে। এসব ঝগড়া ঝামেলা আর মানা যাচ্ছে না। রাশেদ যে ভাঙবে তবু মচকাবে না, তা বেশ ভালো করেই জানা আছে। রাশেদ, তোর কাছে রিকোয়েস্ট করছি, ঝামেলা না বাড়িয়ে ক্ষমার চেষ্টা কর। আমি ঝামেলা করছি নাকি তুই করছিস? কে বলেছে আমার বোনকে বিয়ে করতে? তুই জানতে তোদের সাথে আমাদের সখ্যতা নেই, তাহলে বিয়ে করলি কেন আমার বোনকে? এমন ছ্যাঁত ছ্যাঁত করছিস কেন? তোর বোন রাজি ছিল বলে বিয়ে করেছি, তোর বোনের অমতে করিনি। উজ্জ্বল, তোকে পুলিশে দিতে মন চায়। তোদের মানা করেছি? আব্বার কারণে এসব দাঁত খিচে আসছি, না হলে থানায় তোরে পার্মানেন্ট থাকার ব্যবস্থা করে দিতাম। কুত্তার বাচ্চা কোথাকার! খবরদার, মা বাবা তুলে গালি দিবি না। 1000 বার দিব, কি করবি তুই? উজ্জ্বল চমৎকার হাসলো। এগিয়ে এলো রাশেদের মুখোমুখি। ঝামেলা বাড়াতে চাই না, আমার বউকে ফিরিয়ে দে। আমার বোনের দায়িত্ব তুই নিয়েছিলি, এখন যখন আমার বোন নিখোঁজ তখন আমাদের দিকে আঙুল তুললি। ব্যাপারটা এমন তো হতে পারে তোর হাত থেকে বাঁচতে সে পালিয়েছে না, মানে আমি বোঝাতে চাইছি তোর মতো ছেলের সাথে অন্তত সংসার করা যায় না। উজ্জ্বল মুহূর্তেই রেগে গেল। কাল বিলম্ব না করে খুবলে ধরল রাশেদের শার্টের কলার। রাশেদ যেন আরো সুযোগ পেল, উজ্জ্বলকে ধাক্কা দিয়ে সরিয়ে ফেলে দিল মেঝেতে। উজ্জ্বলের বন্ধুরা এগিয়ে আসতে উজ্জ্বল হাত ইশারায় থামতে বলে। শার্টের কলার ঠিক করে রাশেদ উজ্জ্বলের এক পাশে বসে বলে, রুমু কোথায় আছে আমি জানি, যেখানে আছে তোর রুমু ভালো নেই বুঝলি। তোর কাছে দুটো অপশন দিলাম, তুই রুমুকে ডিভোর্স দিবি, কাবিনের সব টাকা শোধ করবি। মরে গেলেও ছাড়বো না, ছাড়তে বিয়ে করিনি। পুরো কথাটা তো শোন, যদি ডিভোর্স না দিস তাহলে তোর বাপ মা আমার মায়ের এবং আমার পা ধরে মাপ চাইবে এ এলাকার সবার সামনে। উজ্জ্বল গাল ভর্তি থুতু ছুড়ে দিল রাশেদের মুখে। অপমানে থমথমে হয়ে গেল রাশেদের মুখ। আমার বাবা মা মাফ চাইবে, তাও আবার তোর মতো অসভ্য বর্বরের কাছ থেকে? এই কথা শোনার আগে তোর জিহ্বাটা পুরানো উচিত ছিল। তাছাড়া তোরা কোন ফেরেশতা যে আমার বাবা মা তোদের মতো দুইটা অমানুষের কাছে ক্ষমা চাইবে? আমার বউকে আমি খুঁজে নিব, যদি না পাই তাহলে তোর বউকে সামনে রাখিস। বলা তো যায় না,
হঠাৎ দেখা গেল আমার বউয়ের মতো তোর বউ মিসিং। নিস্তব্ধ কক্ষে হাত পা গুটিয়ে বসে আছে উজ্জ্বল। মাথা ভর্তি দুশ্চিন্তা, থেকে থেকে হাত পা কেমন অসাড় হয়ে আসছে। বিছানার এক কোণে তাকিয়ে উজ্জ্বলের চোখ ভিজে ওঠে। নিজের অনুভূতির কাছে নিজেরই নিয়ন্ত্রণ নেই। কন্ট্রোললেস উজ্জ্বলের যখন হাসতে মন চায় হেসে ফেলে, কাঁদতে মন চাইলে কেঁদে ফেলে, যখন রাগ ওঠে তখন লণ্ডভণ্ড সবকিছু। রমুর বালিশটা বুকে জড়িয়ে কাঁদতে কাঁদতে অস্থির উজ্জ্বল। চাচা জানের নাম্বারে বেশ কয়েকবার ফোন করেছে, অথচ নাম্বারটা বন্ধ। এছাড়া কোনো নাম্বার উজ্জ্বলের কাছে নেই। সময়টা বড্ড স্রোতের বিপরীতে যাচ্ছে। শুধু একবার যদি সৈয়দ শামসুল সাহায্যের হাত বাড়াতো, উজ্জ্বল একটা না একটা রাস্তা ঠিকই খুঁজে পেত। নিদ্রাহীন উজ্জ্বলের সারাটা রাত কাটে। দিনের আলো ফুটতেই উজ্জ্বল আবারও ব্যস্ত হয়ে যায় রমুকে খুঁজতে। হিমেলের বাড়িতে গিয়েও উজ্জ্বল তল্লাশি চালায়, তবে রমুর খোঁজ নেই। আশ্চর্য, মেয়েটা কি নিরুদ্দেশ হয়ে গেল? উজ্জ্বলের অসময়ের সময়টা কেটে গেল আরো 2 দিন। আজ 3 দিন হলো রমুর কোনো খোঁজ পেল না। উজ্জ্বল রাশিদের পেছনে গুপ্তচর লাগিয়ে রেখেছে, অথচ রাশিদের আচরণ তেমন কিছুই কারোর নজরে পড়ল না। সৈয়দ ইসমাইল ব্যবসায়িক কাজ সেরে বাড়ি ফিরেছে আজ। তপ্ত গরমে জনজীবন অস্থির। আনিকা লেবুর শরবত এনে গ্লাসটা রাখলো টেবিলে। কি রে মা, কেমন আছিস? ভালো আব্বা, আপনি ভালো আছেন? কাজ সব ঠিকঠাক ভাবে সেরেছেন? সব ভালোই ভালো শেষ হয়েছে। আমি গোছলে যাব, তুই লুঙ্গি গামছা নিয়ে বাথরুমে রেখে আয়। শ্বশুরের ভীষণ ভক্ত আনিকা। এত বছরের মেয়েটা অন্তত বুঝে ফেলেছে এই সংসারে যদি কোনো মানুষ থেকে থাকে তবে তিনি হলেন সৈয়দ ইসমাইল। বাকি দুজন তো অমানুষের কাতারে পড়ে। রমুর কথা ভাবতেও তার গায়ে কাটা তুলে। নিজের সংসার বাঁচাতে রমুকে ঠেলে দিল অন্ধকার জগৎটায়, অথচ এক মন ননদ কজনে পায়? রমুর মাঝে কোনো হিংসা বিদ্বেষ নেই, তর্ক বিতর্ক নেই। মেয়েটা আনিকাকে নিজের বড় বোনের মতোই ভালোবাসে। গত কয়েকদিনে অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে আনিকা, আর এইসব মানা যায় না। উজ্জ্বলকে সব কথা জানানো উচিত, কিন্তু আনিকার কাছে কোনো ফোন নেই, বাইরে বের হওয়ার সুযোগ নেই। সব মিলিয়ে অপরাধ বোধের পাল্লাটা ক্রমশ ভার হয়ে যাচ্ছে। আনিকা যখন শ্বশুরের কক্ষে প্রবেশ করলো তখনই হাত চেপে ধরল রাবিয়া। দ্রুত দরজা ভিড়িয়ে কড়া গলায় বললেন, খবরদার, তোমার শ্বশুরের কাছে কিচ্ছু প্রকাশ করবে না, কিচ্ছু বলবে না, তাকে বুঝতেও দিবে না এসবে তুমি জড়িত। আমি কিচ্ছু বলবো না আম্মা, কিন্তু কি কিন্তু? রুমুকে কাল দুপুরে খাবার দিয়েছেন আর তো। চুপ করো, এত দরদ দেখাতে হবে না, আমার মেয়ে আমি বুঝবো। এক ধমকে আনিকা চুপসে যায়। মেয়েটা কোনো মতে লুঙ্গি গামছা নিয়ে বেরিয়ে পড়ে। সময় গড়ায়। উজ্জ্বল অপেক্ষায় থাকে সৈয়দ ইসমাইলের। তিনি যে বাড়ি ফিরেছেন তাও উজ্জ্বলের জানা নেই। নিদ্রাহীন, অনিয়মিত খাওয়া দাওয়া, দুশ্চিন্তা, সব মিলিয়ে ছেলেটার জীবনটা অন্ধকারের গোলক ধাঁধায় ডুবে গেছে। রমুদের আত্মীয় স্বজনদের উজ্জ্বলের চেনা আছে, কিন্তু রমুর খোঁজ কেউ দিতে পারল না। উজ্জ্বলের জেদ জন্মে গেল আনিকার উপর। শুধু একবার আনিকাকে পাওয়া যাক, তারপর হাড়ে হাড়ে সব বের করবে। রাবেয়াকে নিয়ে ডাক্তারের কাছে গেছে। ইদানিং থেকে থেকে বাতের ব্যথাটা বড্ড বেশি জ্বালাতন করছে। এর মাঝে মাঝরাত্রে জ্বর, সব মিলিয়ে শরীরটা ভীষণ খারাপ যাচ্ছে। তাই বাধ্য হয়ে আজ ডাক্তারের শরণাপন্ন হতেই হলো। যাওয়ার আগে অবশ্য আনিকাকে হুমকি ধামকি দিতে ভোলেননি। সৈয়দ ইসমাইল তখন ঘুমে বিভোর। সন্ধ্যার পর তপ্ত আবহাওয়াকে বুড়ো আঙুল দেখিয়ে ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে। আকাশের বিদ্যুৎ চমকানো দেখে গা শিউরে উঠছে অনিকার দেহ। আকাশ গর্জনে ভূমি কাঁপিয়ে বজ্রপাত হচ্ছে। অনিকার মনে প্রশ্ন জাগে, রমু নিশ্চয়ই একা ভয় পাচ্ছে। অনিকার দুচোখ ছলছল করে। দরজার চাবিটাও তার কাছে নেই। যদি থাকতো অন্তত কিছু একটা করা যেত। অন্যায় প্রতিবাদ করার সাহস আনিকার কখনো হয়নি। রাশেদের ভালোবাসায় সে সর্বদা বুধ। সে কিন্তু আজ যেন সে নিজের বিবেক তাকে প্রশ্ন তুলেছে। রমুর বিশ্বাসে আঘাত দেওয়াটা কি ঠিক হয়েছে? শরীরের চামড়ায় জ্বলন ধরেছে। কি করবে না করবে সব মিলিয়ে মানসিকভাবে ভীষণ চাপে পড়ে গেল আনিকা। আচমকা হু হু করে কেঁদে ওঠে সে। মেয়েটা জানালায় কপাল ঠেকিয়ে অঝরে কাঁদছে। ভেবেছিল বৃষ্টির শব্দে রুমের বাইরে নিশ্চয়ই তার কান্নার শব্দ যাবে না, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে সৈয়দ ইসমাইলের কানে ঠিকই কান্নার শব্দ গেল। তিনি ছুটে এসে আনিকার কক্ষে প্রবেশ করলেন। কি রে মা, ভয় পাচ্ছিস? কাঁদিস না, এদিকে আয়, জানালা বন্ধ কর। আমি একটা অন্যায় করেছি আব্বা। কি অন্যায়? আমি
কান্নার দাপটে আজহারি করতে থাকলো আনিকা। নিজেকে সামলে হেঁচকি তুলে বলে, আব্বা, রাশেদের কথায় রুমুকে মিথ্যা বলে এই বাড়িতে এনেছি। আপনার ছেলে আর আম্মা মিলে মেয়েটাকে অনেক মেরেছে, মেরে বেঁধে রেখে দিয়েছে ছাদের চিলেকোঠার ঘরটায়। 4 দিন হয়ে গেল, দিনে একবেলা খেতে দেয়, গতকাল থেকে খেতে দেয়নি। আব্বা, মেয়েটা খুব কষ্টে আছে, আমি আমার সংসার বাঁচাতে অন্যায় করেছি। আব্বা, আমাকে আপনি শাস্তি দিন। উজ্জ্বল আব্বা, নিচে নেমে আয়। মায়ের ডাকে ঘাড় ঘুরিয়ে তাকালো উজ্জ্বল। হাতের ইশারায় নার্গিসকে যেতে বলে চুপচাপ দাঁড়িয়ে রইল ছাদে। একের পর এক বজ্রপাত আজ ভূমি কাঁপিয়ে তুলছে। বিজলির চমকে আকাশ ফেটে চলছিল। আকাশের কোলে যখনই বিজলির আলো ছড়িয়ে পড়ে, বাচ্চা বৃদ্ধ সবারই বুক কেঁপে ওঠে। অথচ উজ্জ্বল এসবকে পরোয়া করলো না। ছেলেটা ঠায় দাঁড়িয়ে রইল নিগুড়ো চুপচাপ। ভিজে একাকার অবস্থায় চুল ছুঁয়ে ছুঁয়ে পানি ঝরছে। রমু কোথায়? যেখানেই হোক পালিয়ে আসার চেষ্টা করতো, অন্তত একবার ফোন করতো। অথচ রমু নিরুদ্দেশ, কোনো খোঁজ নেই। উজ্জ্বল আর তার মনকে বোঝাতে পারে না রমু যে তাকে ঠকালো। সবাই এটাই মেনে নিল, অথচ উজ্জ্বল কখনোই তা মানবে না। উজ্জ্বলের কান্না পায়, কেঁদেও ফেলে দমকা হাওয়ায়, আর বৃষ্টির দাপটে তার কান্না দেখা গেল না। অপর দিকের বজ্রপাতে এবং ঝমঝম বৃষ্টির শব্দে শোনা গেল না তার হাউমাউ কান্নার আওয়াজ। না চাইতেও কেন মনে হচ্ছে রমু তাকে ঠকালো। উজ্জ্বল সারা ছাদ পায়চারি করলো, বুকের ভেতরটা কেমন চিনচিন করছে। বৃষ্টি কমান নেই, উল্টা বাড়ছে। আকাশটাও আজ ক্রমশ ধমক দিচ্ছে। ছোটবেলায় সেই বজ্রের শব্দে ভয়ে মায়ের কোলে আড়াল হতো, তখন তো তার মানুষ হারানোর ভয় ছিল না, কিন্তু এখন তো মানুষ হারানোর ভয় হয়েছে। সেই ভয়ের কাছেই বজ্রের শব্দ কিছুই না। রমুদের বাড়ির দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল উজ্জ্বল। সারা পাড়ায় বিদ্যুৎ চলে গেছে। অনেকক্ষণ আগে এই সারাটা পাড়া অন্ধকার ভুতুরে। রমুদের জানালার আলোয় একটুখানি আলোর দেখা মিলেছে। এটা রমুর ভাইয়ের রূপ। ছাদে তাকিয়ে উজ্জ্বলের যন্ত্রণা বাড়ে। সে আম গাছের ডাল বেয়ে কতবার যে রমুদের ছাদে গিয়েছে, তার সাথে দেখা করতে তার হিসেব নেই। পুরানো স্মৃতির ডায়েরিটা খুলে উজ্জ্বলের ইচ্ছে জাগলো আবারও সেই ছাদে যেতে। তবে বৃষ্টির কারণে পিচ্ছিল হয়ে আছে গাছের ডাল। একবার পা পিছলে পড়লেই কেলেঙ্কারি কাণ্ড বাঁধবে। উজ্জ্বল এত সব সতর্ক বার্তা গায়ে মাখল না। নিজের ইচ্ছেকে প্রাধান্য দিয়ে গাছ বেয়ে চলে গেল রমুদের ছাদে। প্রবল বৃষ্টির সেই বাতাসের দাপট কমার নেই। উজ্জ্বল ছাদে লেপ্টে বসে রইল। কিছুটা সময় কাটানোর পর তীব্র জোরে বজ্রপাত হতেই দ্রুত গিয়ে চিলেকোঠার ঘরের সামনে দাঁড়ায়। এই বাজটা নিশ্চয়ই আশেপাশে পড়েছে। প্রচন্ড শব্দে ক্রেপে ওঠে মৃত্তিকা। ভয় না পাওয়া উজ্জ্বল এবার একটু হলেও ভয় পেয়েছে। উজ্জ্বল চিলেকোঠার দরজার পানে তাকায়। রমুকে সারা বাড়ি খুঁজলেও চিলেকোঠার ঘরটায় খোঁজা হয়নি। দু চোখের দৃষ্টি ছলকে ওঠে উজ্জ্বলের। হৃদস্পন্দনের গতি ক্রমাগত বাড়তে থাকে। এক মুহূর্ত দেরি না করে চিলেকোঠার দরজার পরপর বেশ কয়েকবার পদাঘাত করলো। দরজার কবজায় ছোট্ট একটা তালা ছিল, সেই তালাটাকে ভাঙলো ইটের সাহায্যে। বেশ কয়েকবার চেষ্টায় উজ্জ্বল সফল হলো, তবে দরজা খুলে কিছু দেখতে পেল না। নিবিড় অন্ধকারে ভ্যাপসা গন্ধ। এবারেও হতাশার শ্বাস ছাড়ল সে। আচমকাই বিজলি চমকালো। বিজলির আলো প্রবেশ করলো চিলেকোঠার ঘরে। সেই আলোতে উজ্জ্বল এক পলক দেখলো হাত পা বাঁধা একটা মেয়েকে। বুকটা থক করে উঠল তার। শ্বাস প্রশ্বাসের আন্দোলন বাড়ল। সনসন বাতাসে গায়ে কাটা দিল মুহূর্তে। উজ্জ্বল এগিয়ে গেল, অন্ধকারে টেনে ধরল মেয়েটাকে। উজ্জ্বলের শীতল হাতের ছোঁয়ায় মেয়েটার দেহ ছটফট করে ওঠে। দ্রুত হাতে মেয়েটার মুখ থেকে টেপ টেনে ছিঁড়ে খুলতে শুরু করে। পুনরায় বিজলিতে উজ্জ্বল দেখতে পেল রমুর মুখ। এক পলকেই উজ্জ্বলের বুকটা খাঁ খাঁ করে উঠল। ছেলেটা কাতর কণ্ঠে শুধায়, আমার রুমু। অনেক চেষ্টার পর রমুর মুখ থেকে টেপ খুলতে সক্ষম হলো। ঠোঁট থেকে ঘাড় পেঁচিয়ে টেপ লাগানো হয়েছিল বলেই টেপ খোলার সময় রমু বেশ ব্যথা পায়। মেয়েটা ক্ষণে ক্ষণে ব্যথায় গো গো শব্দ তোলে। হাত পা সম্পূর্ণ টেপের সাহায্যে বাঁধা। নিঃসন্দেহে বলা যায় কোনো পাষাণ লোকের কাজ ছাড়া আদৌ কারুর পক্ষে এমন কাজ সম্ভব নয়। উজ্জ্বল হাতের টেপগুলো টেনে খুলতে গিয়ে হাঁপিয়ে ওঠে। এত এত টেপ এলোমেলো ভাবে বাঁধা, তার উপর প্রতিটা টেপ রমুর চামড়ার সাথে লেগে থাকায় পশমে টান লাগলেই ব্যথা লাগছে। রাশিদের মার খেয়ে খেয়ে মেয়েটার সারা দেহের অনেকাংশ ছিলে গেছে, তাই ব্যথা আরো বেশি লাগছে। উজ্জ্বল পাগলের ন্যায় বিলাপ করছে। ধমক ধামকি গালাগাল যা আসছে তাই বলছে। উজ্জ্বলকে বাধা দিয়ে রমু হ্যাচর প্যাচর অবস্থায় ভাঙা গলায় বলে,
ব্যথা। রুমু একটু ধৈর্য ধর, একটু। রোমু কাঁদতে কাঁদতে মাথা নাড়ায়, অর্থাৎ সে পারবে না। উজ্জ্বল টেপ ছেড়ে রোমুর গালে হাত রাখে। তীব্র ব্যথায় কুকড়ে যায় সে। তোকে নিয়ে যাব আমি। উজ্জ্বল রোমুকে হাত পা বাঁধা অবস্থায় কোলে তুলে নেয়। বৃষ্টির তেজ তখনও কমেনি। বাতাসে বৃষ্টি বজ্র সব মিলিয়ে পরিস্থিতি ভীষণ ভীতিপ্রদ। ছাদের দরজাটা বন্ধ। উজ্জ্বল পড়ল ব্যাপক দুশ্চিন্তায়। রোমুকে নিয়ে তো গাছ বেয়ে নেওয়া যাবে না। কি করবে সে? মেজাজটা এমনিতেই খিচেছিল, তার উপর বাধা পেয়ে রাগে গর্জে উঠল উজ্জ্বল। রোমুকে পাজাকোলা রেখেই একের পর এক পদাঘাত করলো লোহার দরজাটাতে। রোমু উজ্জ্বলের রাগ ক্ষোভ কিছুই পরখ করলো না। সে শুধু উজ্জ্বলের বুকে নিজের আগলে রাখা অস্তিত্ব অনুভব করলো। এ যেন পরম শান্তি, শান্তি, শান্তি। এটাই তার শান্তির স্থান। সৈয়দ ইসমাইল বাক্যহারা হয়ে বসে আছেন। তার পাশে দাঁড়িয়ে কাঁদছে আনিকা। রাশেদের কতটা দুঃসাহস হলে এবার বাইরে ছাড়িয়ে ঘরের মানুষের উপর আঘাত করে। এত বড় ষড়যন্ত্র করার দুঃসাহস করার ইন্ধন নিশ্চয়ই রাবেয়া দিয়েছে। ইসমাইল উঠে দাঁড়ালেন, আনিকাকে ধমক দিয়ে বলেন, রুমুর বিয়ের ব্যাপারটায় আমি জানতাম, আর আমি তাদের পক্ষে ছিলাম। উজ্জ্বলকে রুমুর পাশে পেয়ে কতটা নিশ্চিত হয়েছি তোর ধারণার বাইরে। আমি তোকে আমার আরেক মেয়ে ভেবেছি, আর তুই আমার মেয়েটার সংসার ভাঙতে উঠে পড়ে লাগলি। আনিকা কান্নায় ভেঙে পড়ল। দ্রুত ইসমাইলের পা জড়িয়ে বসলো। আব্বা, আমি নিজের সংসার বাঁচাতে। আনিকা থেমে গেল। ছাদ ঘরের দরজা থেকে ধুমধাম শব্দ হচ্ছে। শব্দটা কমার পরিবর্তে ক্রমশ বাড়তে থাকলো। দরজাটা যেন এক্ষুনি ভেঙে যাবে। সৈয়দ ইসমাইল টর্চ নিয়ে ছুটে গেলেন ছাদে। তার পেছনে গেল আনিকা। প্রথমে তিনি দরজা খোলার সাহস করলেন না, কিন্তু উজ্জ্বলের আওয়াজ পেয়ে দরজা খুলতেই চমকে যান যখন দেখলেন ভেজা জবুথবু উজ্জ্বল, তার কোলে রোমু। উজ্জ্বল, এত রাতে তুমি ছাদে? চাচা কবে আসলেন? আজ। রুমুকে কোথায় পেলে? মেয়েটার কি হয়েছে? আপনি আমার বিপদে পাশে ছিলেন না চাচা, পাশে ছিলেন না। আমার কাছে আপন কেউ আমার পাশে ছিল না, কেউ না। অভিযোগের সুরে কথাটি বলে প্রস্থান করলো উজ্জ্বল। যাওয়ার আগে আনিকার দিকে তাকালো ঘৃণা ভরা দৃষ্টিতে। নিজ বাড়িতে ফিরে উজ্জ্বল কারোর সাথে কোনো কথাই বলল না। রমুর করুণ পরিস্থিতি দেখে নার্গিস কান্না আটকাতে পারলেন না। মেয়েটার সারা শরীরে ছোপ ছোপ রক্তের জমাট বাঁধা দাগ। মাঝরাতে যে যার রুমে উজ্জ্বল বারান্দায় দাঁড়িয়ে শুনছিল রাশেদের চিৎকার চেঁচামেচি। সেই সাথে থেমে থেমে রাবেয়ার গলার আওয়াজ পাওয়া যাচ্ছে। বৃষ্টির দাপট তখন কমে এসেছে, সেই সাথে বাতাসের তীব্রতা। এখন শুধু ঝিরঝির বৃষ্টি পড়ছে। উজ্জ্বলের কানে এলো রমুর কান্নার আওয়াজ। ছেলেটা ছুটে নিজে কক্ষে ফিরল। রুমু, কি হয়েছে? কাঁদছিস কেন? আপনি কোথায়? এই তো। আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। রমুকে 3টা কাঁথা দেওয়া হয়েছে, অথচ মেয়েটার থেকে থেকেই বলছে ঠান্ডা লাগছে। উজ্জ্বল এগিয়ে এলো, বুকের সাথে জড়িয়ে ধরল রমুকে। এবার ঠিক আছেন? আপনি চাপেন না, আমার ভয় লাগে। ঘুমা। না না না, চোখ বন্ধ করলেই ভয় লাগে। অন্ধকার দেখি, সব অন্ধকার। কিন্তু আলো তোর চোখে সয় না। অন্ধকারেও তো ভয় লাগে। উজ্জ্বল চুপ রইল। এতদিন একা অন্ধকার রুমে বন্ধ থাকায় রমুর চোখে আলো লাগতেই অস্বস্তি লাগে। অপরদিকে অন্ধকারে সে ভয় পাচ্ছে। এই মুহূর্তে উজ্জ্বল কি করবে ভেবে পায় না ছেলেটা। উজ্জ্বল রমুর চুলে বিলি কেটে দেয়। তৎক্ষণাৎ চাপা আর্তনাদ করলো রমু। উজ্জ্বল ঘাবড়ে যায়। কি হয়েছে? ব্যথা, ব্যথা। চুলেও ব্যথা? চুল টেনে মেরেছিল। উজ্জ্বল চোখ বন্ধ করলো। রাশিদকে জ্যান্ত গিলে খেলে শান্তি পেত। উজ্জ্বল, আমি কি সত্যি আমার মায়ের মেয়ে? এমন কেন মনে হলো? পরিস্থিতি অনেক কিছুই মনে করাতে বাধ্য করে। পাকা পাকা কথা না বলে ঘুমা। ঘুমাবো না, অনেক ঘুমিয়েছি। উজ্জ্বল প্রত্যুত্তর করে না। দাঁতে দাঁত চেপে নিজেকে নিয়ন্ত্রণে রাখে। আগামী দিনগুলো কেমন যাবে তার জানা নেই। রাশিদের কর্মকাণ্ডে মার্ডার করার মতো দুঃসাহস সে দেখাতে পারে। রমু যখন চোখ লেগে এলো, তখনই কড়াঘাতের শব্দে তার ঘুম ভেঙে গেল। উজ্জ্বল উঠে গিয়ে দরজা খুলল। এত রাতে নার্গিসকে রেখে বলল, আম্মা এত রাতে উঠলেন কেন? রাশেদের চিৎকার শুনেছিস? হারামজাদাটা তোর চাচার কোনো ক্ষতি করে দেবে। সেই সাহস করবে না। যে ছেলে তার আপন বোনের সাথে এতটা করতে পারে, সেই ছেলে নিজের বাপকে খুন করতে পারে। ঘুমান আম্মা, ওদিকে কান না দিলেই ভালো হবে। নার্গিস চলে গেলেন।
উজ্জ্বল দরজা বন্ধ করে ফিরে এলো রমুর কাছে। রুমে একটা প্রশ্ন করব, উত্তর দিবি? কি প্রশ্ন? আমাকে ডিভোর্স দিবি? ঝিরঝির বৃষ্টি থেকে আকাশের হাক, ঠান্ডায় কাঁপতে থাকা রমু হঠাৎ থমকে গেল। শ্বাস প্রশ্বাসের আন্দোলন ব্যাপক বাড়ল। রমু জিভের সাহায্যে ঠোঁট ভেজালো। উজ্জ্বলের বুকে হাত বাড়িয়ে বলল, এসব কি বলছেন? একটা প্রশ্ন করলাম, অস্থির হচ্ছিস কেন? এটা কেমন প্রশ্ন? প্রশ্নের ধরন কেমন তা আমি জানি না, তোকে জিজ্ঞাসা করেছি, উত্তর দে। রমুর চোখ ভিজে উঠল। আমি আপনাকে ডিভোর্স দেওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারি না। আমি বিয়ে করেছি আপনাকে ছাড়তে নয়। ছাড়বো কেন? কারণটা তো অন্তত দরকার। ছাড়ার মতো কোনো কারণ আমি খুঁজে পাচ্ছি না। অনেকে বলল তুই আমাকে ছেড়ে যাবি, এই যে তুই নিখোঁজ, যখন ফিরবি তখন নাকি ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফিরবি। তাদের আপনি কি বললেন? বলেছি আমার রুমও আমাকে ছাড়বে না, এবার ঘুমো। উজ্জ্বল বৃদ্ধা আঙ্গুলের সাহায্যে রমুর চোখ মুছে দিল। অনেকটা সময় পর ঘুমিয়ে পড়ল। দুজনে যখন ভোর হলো তখন সৈয়দ বাড়ির সকলে ঘুম ভাঙল হট্টগোল, চিৎকার, চেঁচামেচিতে। উজ্জ্বলদের লোহার গেটে দেদারসে পদাঘাত করছে রাশেদ, সেই সাথে অকথ্য ভাষায় গালাগালি করছে। তখনও বৃষ্টি কমেনি, ঝিরঝির বৃষ্টি চলমান। সৈয়দ শামসুল রেগে গেলেন, ছাতা হাতে বেরিয়ে এসে বলেন, রাশেদেরা ভদ্রলোকের বাড়ি, কোনো জন্তু জানোয়ারের না। সাত সকালে এসব তামাশা কেন শুরু করেছিস? তামাশা আমি করছি নাকি তোরা? রুমুকে আসতে বল, আসতে বল রুমুকে। চাচার সাথে তুই তুকারি, ব্যাপারটা বাড়াবাড়ি হয়ে গেল না? উজ্জ্বল ঘুম ঘুম চোখে সবটাই শুনল। রক্ত তখনও তার টক বগিয়ে ফুটছে। উজ্জ্বল সিদ্ধান্ত নিয়েছিল রমুকে যখন পাওয়া গেল তখন আর কোনো রাগ জেদ নয়। রাশেদের সাথে যত কথা কাটাকাটি হবে ততই জল ঘোলা হবে। সব মিলিয়ে উজ্জ্বল যখন তার রাগ নিয়ন্ত্রণ রেখেছিল তখন রাশেদের তুই তুকারি আর তার রাগ বাড়ল। বড় বড় পা ফেলে উঠানে গিয়ে চিৎকার করে বলে, রাশেদ ঝামেলা চাই না, চলে যা। তোর কথা শোনার জন্য বসে আছি, রুমুকে আসতে বল। রুমু আমার স্ত্রী, আমার স্ত্রী কোথায় যাবে কোথায় থাকবে সেসব সিদ্ধান্ত একমাত্র আমি নিব। রুমু এখানে আসবে না। উজ্জ্বল তোকে সাবধান করলাম, খুন করে ফেলবো। চেষ্টা করতে পারিস। সাহস থাকলে গেট খোল। ওকে, তাহলে এবার লটারি হয়ে যাক। উজ্জ্বল যখনই গেটের কবজায় হাত রাখলো তখনই সৈয়দ ইসমাইল বাইরে থেকে চেঁচিয়ে বলেন, খবরদার উজ্জ্বল, এই ভুল আর করিস না। রাশেদের কথায় গেট খোলার কোনো দরকার নেই। তোরা সবাই গড়ে যা, এই দিকটা আমি দেখছি। উজ্জ্বল কথা বাড়ায় না, সে চায় না ঝামেলা বাড়ুক। এতদিনের ধকলে সে বড্ড ক্লান্ত। রমু দরজায় দাঁড়িয়ে দেখছিল সবটা। সে কেমন অপরাধ বোধে নিংড়ে যাচ্ছে। অপচেতন মন বারবার ইঙ্গিত দিচ্ছে, তুই যদি বিয়েটা না করতি ঝামেলাই এত দূর আসতো না। বৃষ্টি থেমে গেছে, পরিবেশটা এখন শীতল শান্ত। রমু উজ্জ্বলের পানে তাকিয়ে বলে, উজ্জ্বল, আপনি শুকিয়ে গেছেন, চোখটা দেবে গেছে। আমার দিকে না তাকিয়ে নিজের দিকে তাকা। শরীরের কি হাল হয়েছে? আমি বেঁচে আছি এই তো অনেক। তোর ভাই না পাষাণ? জানি। মারবো কেন? আপনাকে ছাড়তে বললো কিন্তু আমি তো রাজি হইনি। তুই আমাকে ছাড়লে তাতে লাভ কি? কাবিনের টাকাটা। উজ্জ্বল চমকে গেল। এতক্ষণ সে রমুর কাটা ছেঁড়া স্থানে গলায় যত্ন নিয়ে মলম লাগাচ্ছিল। রমুর কথায় থেমে গেল তার হাত। কাবিনের টাকা মানে? আপনি আমাকে ছেড়ে দিলে যে কাবিনের টাকাটাও দেওয়া হবে, সেই টাকার জন্যই তো এইসব। তোর ভাইয়ের এত বুদ্ধি? বোন নিয়ে ব্যবসায় নেমেছে নাকি? আমার কোনো ভাই নেই। আচ্ছা, আমরা কি একই মায়ের পেটের ভাই বোন? রমুর গলা ধরে এলো। উজ্জ্বল পুনরায় তার কাজ চালিয়ে গেল। কত জায়গায় মলম লাগাবো, সারা শরীর ক্ষত বিক্ষত। জানেন, আমি যেদিন পালিয়ে আসলাম সেদিন আমাকে পালাতে কে সাহায্য করেছে? কে আছে জান? না, রাশেদ ভাই। উজ্জ্বল দ্বিতীয়বার চমকালো। রাশেদ রমুকে পালাতে সাহায্য করেছে, এত বড় আশ্চর্যের ব্যাপার। রাশেদ তোকে পালাতে সাহায্য করলে হিমেলের সাথে বিয়ে কেন ঠিক করলো? হলুদের আয়োজনের শেষে মাঝরাতে আমি যখন কাঁদছিলাম তখন ভরসার হাত বাড়াই রাশেদ ভাই। আমাকে বলল পালিয়ে যেতে, তবে কিছু শর্ত আছে। কি শর্ত? আমি পালিয়ে আপনার কাছে যাব। সকালে যখন জানা যাবে আমি নিখোঁজ, তার একদিন পর থানায় মামলা করা হবে আপনার নামে। আরে বাহ!
সেদিন আমার উদ্দেশ্য ছিল কিভাবে এই নরক থেকে মুক্তি পাবো, তাই রাশেদ ভাইয়ের কথাই সাথে সামিল হই। তবে আমার উদ্দেশ্য ছিল শুধু একবার বের হই, আর পিছু ফিরে আসবো না, আর আপনাকে বিয়ে করে তবেই নিশ্চিন্ত হব। যখন গেট ছেড়ে বেরিয়ে যাই আর দৌড়াতে থাকি, তখনই আব্বা ফোন করলেন। আব্বা নাকি দেখেছেন রাশেদ ভাই আমাকে বের হতে সাহায্য করেছেন, তবে এর পেছনে কী উদ্দেশ্য আছে আব্বা জানতে চাইলেন। আমি সত্যটা জানালাম আর আমার সিদ্ধান্ত জানালাম। আব্বা শুধু একটা কথাই বললেন, উজ্জ্বলকে ঠকালে তুই নিজের কাছে ঠকে যাবি। বিয়ের পরেও রাশেদের সাথে তোর যোগাযোগ ছিল? হ্যাঁ ছিল, বিয়ের বেশ কয়েকদিন পর যোগাযোগ হয়। আমি জানিয়েছিলাম আমাদের বিয়ের কথা। রাশেদ ভাই ভীষণ রেগে যায় যখন আমার কাছে কাবিনের টাকার কথা জানতে চাই। আমি সত্যটা বলি, এটাও বলি আমি উজ্জ্বলকে ছাড়বো না, যত যাই হয়ে যাক। রাশেদ ভাই রেগে গেলেন, আমাকে বললেন উর্মি আপার সংসারে ঝামেলা করবেন, আরও কত কি হুমকি দিলেন। বিশ্বাস করেন আমি ভয় পেয়ে যাই। আমাকে একবার জানানোর প্রয়োজন বোধ করলি না? আমি সাহস নিয়ে বলতে পারিনি। রাশেদ ভাই বলল যদি আপনাকে ডিভোর্সে আর টাকাটা আদায় করতে পারি তবে আমাদের উভয়জনেরই লাভ। তো ডিভোর্স দিলি না কেন? রমু হেসে ফেলল। আমি আপনাকে ডিভোর্স দিতে বিয়ে করিনি, বলছি না। আমি আপনাকে সৎ নিয়তে বিয়ে করতে পালিয়েছি। ডিভোর্স দিব করেও যখন আমি রাশেদ ভাইকে ঘোরালাম, শেষ পর্যন্ত জানিয়ে দিয়েছিলাম আমি ডিভোর্স দেব না, তখনই পাষাণের মতো কাজটা করলো। তোর কি মনে হয় না এসবের জন্য তুই তাই? শুরুতে আমাকে জানালে এমনটা হতো? আমি চেয়েছি রাশেদ ভাইকে দমিয়ে রাখতে, আপনাদের উভয় পক্ষের রেষারেষি আর ভালো লাগে না। বাড়িতে নিয়ে তোকে কি করলো? ডিভোর্স দেওয়ার জন্য জোরাজুরি করছিল, কিছুতেই রাজি হয়নি বলে মেয়েরে বেঁধে ফেলে রেখেছিল চিলেকোঠার ঘরে। এতটা সাহস করার কারণ আব্বা বাড়ি ছিল না তাই। এরপর থেকে একা একা আধা চালাকি করবি না। তারপর বলেন আমাকে ছাড়া দিনগুলো আপনার কেমন ছিল? দেখে বুঝতে পারছিস না কেমন ছিল? পাগল হয়ে যাচ্ছিলাম। উজ্জ্বল রমুকে যত্ন নিয়ে মলম লাগিয়ে দিচ্ছিল। সারা শরীরে রক্ত জমট বাঁধা, ছোপ ছোপ দাগ, তার মাঝে কাটা ছেঁড়া। আমি তোকে কতটা যত্নে রাখলাম, আর পাষাণটা এক নিমিষেই। উজ্জ্বল কথা শেষ করার আগে রমুকে তার গায়ে থাকা ঢিলে ঢালা টি শার্টটা টেনে খুলে ফেলল। রমু তুই ঠিক আছিস? না, কাছে আসুন। হোয়াট দা, নিজের শরীরের অবস্থা দেখেছিস? এই অবস্থায় এসব কোন দরকার নেই। এখনই প্রয়োজন। উজ্জ্বল হতভম্ব। উজ্জ্বল ধমক দেওয়ার আগেই রমু ঘুরে বসে। তৎক্ষণাৎ যার চোখ যায় রমুর পিঠে লম্বা লম্বি একটা কাটা দাগ। কাটা জায়গাটার ক্ষতস্থান লাল হয়ে আছে। পিঠে ভীষণ ব্যথা, এই ক্ষতটা বেশি জ্বালাচ্ছে। এটা কি করে হলো? জানি না। উজ্জ্বলের বুক কেঁপে উঠল। রমুর ক্ষতস্থান পরিষ্কার করে মলম লাগাতেই রমু বলে, জামা খুললাম বলে কি ভেবেছেন? মানে কিছু না। বি পজিটিভ, ওকে? নো। রমু ঘুরে বসে, উজ্জ্বলের গায়ে হাত রেখে নিগুড় দৃষ্টিতে তাকায়। এই দৃষ্টি উজ্জ্বলকে দুর্বল করতে বাধ্য করে। উজ্জ্বল ঢোক গেলে নিজেকে এতটা কন্ট্রোললেস হলে চলবে না। সে যখন নিজের মনের সহিত যুদ্ধ করছিল তখন রমু তার ধৈর্যটার বাঁধ ভেঙে দিল। মেয়েটা মিশিয়ে দিল তৃষ্ণা পীড়িত দুটো ঠোঁট। উপস্থিত যত ঝুট ঝামেলা দুটি সত্তা ভুলে গেল এক নিমিষেই। উজ্জ্বল যতটা আঁকড়ে ধরতে চাইল রমু তার থেকেও বেশি আঁকড়ে ধরল। কয়েক মিনিটে রমু হাঁপিয়ে উঠল। উজ্জ্বল? হো, কিছু না। পুনরায় রমু উজ্জ্বলের ঠোঁটে ঠোঁট মিশালো। উজ্জ্বলের ঘাড়ে হাত রেখে নিজের অবস্থান পাকাপোক্ত করল। উজ্জ্বল খেই হারিয়ে মেয়েটাকে জড়িয়ে ধরতেই চাপা আর্তনাদে গোঙানি দিল। তৎক্ষণাৎ সতর্ক হলো সে। রমুকে ছাড়াতে চাইলেও রমু তাকে ছাড়ল না।